যদি রামের কথা বললি, রাম মন্দিরের কথা বললি, যদি ভোট পাওয়া যায়, তাহলে কষ্ট করে যে প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো রক্ষা করার কোনো তো দরকার নাই। তিনি একমুখে বলছেন যে মমতা ব্যানার্জি চিটিংবাজদের সুবিধা নিয়েছেন, তাকে গ্রেপ্তার করা হোক, তিনি কাপুরুষ। আবার ওই মুখেই বলছেন যে তিনি রামকৃষ্ণ। যে অপরাধীদের বাঁচানোর জন্য সাক্ষী লোপাট করে তাকে ডিজি পদের বসানো কোনো মতেই কাম্য নয়। কিন্তু শাসক দলের নেত্রী, যিনি সব রকম দুর্নীতির সঙ্গে নিযুক্ত, তার তো এই প্রমাণ লোপাট করা লোকই চায়। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই বাংলা হান্টের পর্দায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন নজরুল ইসলাম। তাকে শুরুতেই নমস্কার জানাবো বাংলা হান্টের তরফ থেকে। নমস্কার। আমরা দেখতে পেলাম নজরুল বাবু, বর্তমানে দেখা যাচ্ছে এই যে রাম মন্দির উদ্বোধন, এই মাসে রাম মন্দিরের শুভ উদ্বোধন রয়েছে এবং সেই উদ্বোধনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক তরজা, যে পক্ষ এই তৈরি করছেন বা মুখ্য ভূমিকায় রয়েছে তাদের পক্ষ থেকে এই যেমন রাম কেন্দ্রিক বিষয় বা এই মন্দির কেন্দ্রিক বিষয়ে তুমুল একটা তোড়জোড় দেখা যাচ্ছে। অন্যদিকে রাজ্যের যে বিরোধী দলেরা রয়েছে তারা বলছেন পুরোটাই পলিটিক্যাল প্রোপাগান্ডা। ইতিহাসকে কি কোনোভাবে বিকৃত করা হচ্ছে এর মাধ্যমে? দেখুন, যে রামের যে কাহিনী সেটা পৌরাণিক কাহিনী। এটা আমাদের এখানকার যে এখন যারা হিন্দু রূপে পরিচিত তাদের মধ্যে আপনারা জানেন যে বিভিন্ন সম্প্রদায় আছে, শাক্ত সম্প্রদায়, বৈষ্ণব সম্প্রদায়। তো এই যে বৈষ্ণব সম্প্রদায়ের লোকের বিষ্ণুর অবতারে বিশ্বাস করেন। শ্রীকৃষ্ণ যেমন বিষ্ণুর অবতার, তেমনি রামকেও বিষ্ণুর অবতার ভাবা হয়। তো ধর্মের দিক দিয়ে তারা রামকে ভক্তি করতে পারেন বা রামের মন্দির তৈরি করতে পারেন, কিন্তু যে রাজনৈতিক নেতারা এটাকে নিয়ে বাড়াবাড়ি করছেন তারা যদি এটা বুঝতেন যে আমরা ভোটের সময় যে প্রতিশ্রুতি দিয়েছি, যেমন প্রতিটা লোকের অ্যাকাউন্টে 15 লাখ টাকা ঢুকবে বা আছে দিন আয়েগা, তো এগুলো আমরা যদি পূরণ না করতে পারি তাহলে এই সব রাম মন্দির নিয়ে মাতামাতি করলে আমাদের ভোট জুটবে না, তাহলে কিন্তু তারা এটা করতেন না। এখন আপনারা দেখেছেন যে যে দলটা বা তাদের সঙ্গে যে সংগঠনগুলো করছে, একসময় তাদের লোকসভায় মাত্র 2 জন এমপি ছিলেন, কিন্তু এই রাম মন্দির নিয়ে রথযাত্রা করার পর তাদের শ্রীবৃদ্ধি হয়েছে। তো এই যদি রামের কথা বললি, রাম মন্দিরের কথা বললি, যদি ভোট পাওয়া যায়, তাহলে কষ্ট করে সৎ থাকা, নিরপেক্ষ থাকা, ভালোভাবে রাষ্ট্র চালানো, ওই যে আমি বললাম যে প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো রক্ষা করার কোনো তো দরকার নাই। সম্প্রতি দেখা যাচ্ছে, আমরা যখন ইতিহাস নিয়ে কথা বলছি, বিভিন্ন ঋষি মুনি, জ্ঞানীমানী লোকেরা রয়েছেন যারা কিন্তু আমাদের অনেকটা অবদান রয়েছে ইতিহাসের পাতায় এবং এই যে বিবর্তন সেক্ষেত্রেও। তবে দেখা যাচ্ছে সেই সমস্ত যে ঋষি মুনি ঋষিরাও রয়েছেন তাদের সঙ্গে তুলনা করা হচ্ছে এখন রাজনীতিবিদদের। সম্প্রতি কুণাল ঘোষ মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার কাছে রামকৃষ্ণের মতো এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বামী বিবেকানন্দের মতো। কিভাবে দেখছেন পুরো বিষয়টা? আচ্ছা, রামকৃষ্ণ কি কোনো চিটিংবাজদের কাছ থেকে কোনো সুবিধা নিয়েছিলেন বা রামকৃষ্ণকে কাপুরুষ ছিলেন? কুণাল ঘোষ যখন মমতা ব্যানার্জি তাকে তার অধীনের পুলিশ দিয়ে গ্রেপ্তার করেছিলেন তখন কি বলেছিলেন? যে সারদা মিডিয়া সেলের সব থেকে বেশি সুবিধা যিনি পেয়েছেন তার নাম মমতা ব্যানার্জি, বলেছিলেন কিনা? মমতা ব্যানার্জি কাপুরুষ, তাকে গ্রেপ্তার করে আমার সামনাসামনি বসিয়ে জেরা করা হোক। তাহলে যিনি একমুখে বলছেন যে মমতা ব্যানার্জি চিটিংবাজদের সুবিধা নিয়েছেন, তাকে গ্রেপ্তার করা হোক, তিনি কাপুরুষ, আবার ওই মুখেই বলছেন যে তিনি রামকৃষ্ণ। এখন যে জায়গা দিয়ে বলছেন সেটাকে মুখ বলা যাবে কিনা আমার সন্দেহ আছে। শুভেন্দু অধিকারী সম্প্রতি মন্তব্য করেছেন এক মঞ্চ থেকে যে যদি বিজেপির সরকার এ রাজ্যে আসে তাহলে লাডলি বেহেনা এবং যে গ্যাসের দাম হয়েছে সেই গ্যাসের দাম প্রায় কমিয়ে দিয়ে প্রায় 450 টাকা কিংবা 400 টাকা করা হবে। কি বলবেন, মানে সাধারণ মানুষের কাছে এই বিষয়টা একটা কতখানি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে, নাকি শুধুটাই ভোট ব্যাংকের জন্য? আমি 15 লাখ টাকার কথা বলছিলাম, মোদি নিজে বলেছিলেন তো
পরে যখন কারো অ্যাকাউন্টে 15 লাখ তো দূরের কথা 15 পয়সা ঢুকেছে বলে আমার জানা নেই। তো তখন সাংবাদিকরা যখন অমিত শাহকে জিজ্ঞেস করলেন, তিনি কি বললেন? যে এটা একটা জুমলা ছিল, জুমলা আপনারা বোঝেন। তো সেই কথা থেকে এটা যখন মোদি অমিত শাহ এই কথা বলছেন, তাহলে তার অধীনে যারা আছে তারা কীরকম কথা বলবেন জানেন? মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার আগে এবং ক্ষমতায় আসার পরে বারবার বলেছেন যে আমি 10,000 মাদ্রাসা অনুমোদন দেব। ক্ষমতায় কত সালে এসছেন? 11 সালে। এখন কত সাল? 23 সাল। ক বছর হয়েছে? 12 বছর। 10,000 তো দূর কাছে, 1,000 মাদ্রাসা অনুমোদন দিয়েছেন। তো কোনো লোক জিজ্ঞেস করছে যে মুসলমান নেতারা এই প্রতিশ্রুতি নিয়েছিলেন যে 10,000 মাদ্রাসা অনুমোদন দেবে, যে তুমি তো 10,000-এর জায়গায় 1,000-ও দেয়নি, তাহলে তোমাকে কেন ভোট দেবো? আমাদের দেশের ভোটাররা সচেতন না, নেতাদের প্রশ্ন করে না। তারা 500 টাকায় একটা মদের বোতলে, একটা লুঙ্গিতে, একটা ধুতিতে, এক প্যাকেট বিড়িতে ভোট বিক্রি করে দেয়। আজকে স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী তাকে নিয়োগ করা হলো এবং তার পরবর্তীকালেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি মন্তব্য করছেন যে এই যে কয়েকদিন আগে রাজীব কুমারকে ডিজিপি পদে বসানো হয়েছে সেটিও অবৈধ এবং নন্দিনী চক্রবর্তীকে যে দায়িত্বভার দেওয়া হলো এই পুরো প্রসেসটাও অবৈধ। কি বলবেন? 2006 সালে সুপ্রিম কোর্টের প্রকাশ সিং মামলায় একটা নির্দেশ ছিল যে রাজ্যের ডিজির পদ যেদিন খালি হবে তার অন্তত 3 মাস আগে সেখানে 25 বছর চাকরি হয়েছে এরকম আইপিএস অফিসারদের যাবতীয় বিষয়, সে কোন কোন পদে চাকরি করেছে, তার পারফরমেন্স কীরকম, তার সততা কীরকম, তার বিরুদ্ধে কোনো কেস হয়েছে কিনা, তিনি কোনো পুরস্কার পেয়েছেন কিনা, এইগুলো ইউপিএসসির কাছে পাঠাতে হবে। ইউপিএসসি তাদের মধ্যে 3 জনের একটা প্যানেল তৈরি করে দেবেন এবং সেই 3 জনের প্যানেল থেকে একজনকে রাজ্য ডিজি করতে পারবেন। তো এটা অনেক রাজ্যই মানছিল না, তার মধ্যে পশ্চিমবঙ্গও আছে। তো সে ব্যাপারে 18 সালে 19 সালে আবার একাধিকবার রায় হয়েছে। সেখানে খুব পরিষ্কারভাবে বলা হয়েছে যে না, সুপ্রিম কোর্টের নির্দেশ আপনারা জানেন যে সংবিধানের 144 নম্বর ধারা সম্ভবত, যে সুপ্রিম কোর্ট যেটা নির্দেশ দেয় সেটা সারা দেশের জন্য আইন, সব কোর্ট মানতে বাধ্য। ওই সুপ্রিম কোর্টের জাজমেন্টের পরিষ্কার বলা আছে যে অ্যাক্টিং জাজি বা ইনচার্জ জাজি এটাও করা যাবে না। অতএব সুপ্রিম কোর্টের নির্দেশের কথা যদি বলেন তাহলে এটা সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করা হয়েছে, সে ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই। রাজীব কুমার, এটা একটা দিক গেল পদ্ধতির দিকে। দ্বিতীয় দিক হচ্ছে, দেখুন, রাজীব কুমারের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি সারদা মামলায় এখানে প্রভাবশালী লোকদের বিরুদ্ধে যে প্রমাণ ছিল সেগুলো লোপাট করেছেন এবং সে নিয়ে সিবিআই তার বাড়িতে হাজির হয়েছিল তাকে গ্রেপ্তার করার জন্যে না তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আমি জানি না। এবং তারপরে মমতা ব্যানার্জি তার বাড়িতে চলে এসেছিলেন, পোশাক পরা পুলিশদের নিয়ে এসপ্ল্যানেডে ধর্নায় বসেছিলেন এবং তারপরে দিল্লিতে গিয়ে দরজা বন্ধ করে মোদির সঙ্গে একান্তে মিটিং করেছিলেন। তারপরেও উনি হাইকোর্ট থেকে খুব সম্ভবত জামিন পেলেন, তারপর আবার আবির্ভূত হয়েছেন। 4 তারিখে সে মামলার আবার শুনানি আছে। তো যে অপরাধীদের বাঁচানোর জন্য সাক্ষী লোপাট করে তাকে ডিজি পদের বসানো কোনো মতেই কাম্য নয়। কিন্তু শাসক দলের নেত্রী, যিনি নিয়োগ দুর্নীতিতে যুক্ত, যিনি রেশন দুর্নীতিতে যুক্ত, যিনি পুর দুর্নীতিতে যুক্ত, সব রকম দুর্নীতির সঙ্গে যুক্ত, তার তো এই প্রমাণ লোপাট করা লোকই চায়। তো তার দিক থেকে তিনি ঠিকই করেছেন, যে লোক তাকে বাঁচাতে পারবেন তাকে নিয়োগ করেছেন। শেষ প্রশ্ন করব, এই যে শাসক দল বর্তমান তৃণমূল কংগ্রেস রাজ্যের, তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, রেশন দুর্নীতি বা শিক্ষায় দুর্নীতি, একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে এবং দেখা গেল কালক্রমে গতকাল ফিরহাদ হাকিম তিনি কোথাও স্বীকার করে নিলেন যে দলের মধ্যে সত্যিই দুর্নীতি রয়েছে বা দুর্নীতি হয়েছে। এটা কি কোথাও লোকসভা নির্বাচনের আগে এই যে স্বীকার করা, তা কোথাও না কোথাও একটা প্রভাব ফেলবে না তৃণমূলের সংগঠনের উপর বা তৃণমূলের যে সাংগঠনিক অবস্থা তার উপর? এখন ফিরহাদ হাকিম স্বীকার করলেই বা কি, না করলেই বা কি, এই রাজ্যের কোন লোকটা এখন জানে না যে মমতা ব্যানার্জি দুর্নীতিপরায়ণ?
তিনি নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত, তিনি রেশন দুর্নীতির সঙ্গে জড়িত, তিনি পৌর দুর্নীতির সঙ্গে জড়িত, কোন লোকটা জানে না? ফিরহাদ হাকিম এর আগে পার্থ চ্যাটার্জিকে যখন অ্যারেস্ট করা হয় এবং এনি কুণাল ঘোষ কিছু বলেছিলেন যে দেখ কেমন লাগে বা এরকম, তখন ফিরহাদ হাকিম তো এটাও বলেছিলেন যে ক্যাবিনেটের দায়িত্বটা যৌথ, তো পার্থ চ্যাটার্জি কোনো অপরাধ করে থাকলে সে অপরাধ আমাদেরও, তার মানে সে অপরাধ মমতা ব্যানার্জিরও। তো ফিরহাদ হাকিম কি এখন বলছেন যে পার্থ চ্যাটার্জি যেহেতু হাজতে আছেন আমাদের হাজতে যাওয়া উচিত? সেটা কি বলেছেন? বলেননি তো। সেটা যদি বলতেন তাহলে বুঝতাম। অনেক ধন্যবাদ নজরুল বাবুকে। আপনারা এতক্ষণ দেখছিলেন বাংলা হান্ট। ক্যামেরায় সুস্মিতার সঙ্গে আমি ওয়েন্দ্রিলা। বাংলা হান্ট, কলকাতা।